পুরো কুরুলুস রাজ্য জুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে আছে। মায়া তার নিজের কক্ষে বসে কান্না করছে। দাসীরা সকলে তাকে বোঝানোর চেষ্টা করছে। রাজ্যবাসীর মধ্যে কানাঘুষা চলছে। রাজ্যের রাজা গায়েব হয়ে গিয়েছে। এখন কি হবে? তাকে সেই শক্তিশালী দানবটা ধরে নিয়ে গিয়েছে। সে কত শক্তিশালী কে জানে। সকলে বলাবলি করছে ইউসুফের থেকেও সে বেশি শক্তিশালী। এবার পৃথিবীর কি হতে চলেছে, কি হবে সেটাই তো বুঝে উঠতে পারছি না আমরা। সকলে সেটা বলাবলি করছে। একজন দাসী মায়ের কাছে এসে বলল, আপনি কান্না করবেন না। আপনি কান্না করলে তো সে ফিরে আসবে না। মায়া তখন রেগে গিয়ে বলল, তুই এই কথা বলছিস আমাকে? আমার ছেলে, তারা ধরে নিয়ে গেছে আমার ছেলেকে। মায়া সেটা বলে কান্না করতে শুরু করলো। সকলেই যেন এক প্রকার শোকের মাতম বইছে। কারণ হচ্ছে এখানকার যুবরাজ এবং রাজাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওমর খুবই হুঁশিয়ার একজন বাচ্চা। সে সবকিছু থেকে আলাদাভাবে চলাচল করে এবং অন্যদের মতো ওরকম সাধারণ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেনি। মায়ার ধারণা ওমর সেখান থেকে একা একাই ফিরে আসবে, সেটা এখন হোক অথবা কয়েক বছর পরে হোক। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 15-তে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একে একে জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 15-তে আমরা পৌঁছে গিয়েছি। আর মাত্র কয়েকটা এপিসোডই আসবে। আশা করি সেই এপিসোডগুলো আপনারা সকলে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এরকম সমস্ত গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। কুরুলুস রাজ্যের সেনা ঘাঁটিতে সমস্ত বৈদেশিক সেনাকে এনে দাঁড় করানো হয়েছে। সকলে সেই ফিল্ডে একদম সারি সারি দাঁড়িয়ে আছে। তাদের এখন ট্রেনিং দিতে হবে। একজন সেনাপতি যা কিনা হানিফার অবর্তমানে কুরুলুস রাজ্যের সেনাধ্যক্ষের দায়িত্ব পালন করেন, তিনি সেখানে এসে দাঁড়ালেন। পাশাপাশি রেবেল টিমের লিডার যারা আছেন তারাও সেখানে উপস্থিত হয়েছেন। রেবেল টিমের লিডার সেই বড় সেনার দলের কাছে এসে বললেন, আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ যুদ্ধ আমাদের যতটুকু করার ততটুকু আমরা শেষ করে ফেলেছি। আর আমাদের নিজ ভূমিতে এখন ফেরত যাওয়া উচিত। আমাদের সেনাদেরকে অনুমতি দিন, তাহলে আমরা নিজ ভূমিতে ফিরে যাই। সেনাপতি তখন বললেন, এই মুহূর্তে আপনি চলে যাবেন? আপনি দেখতে পাচ্ছেন না আমাদের মহারাজ, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর যুবরাজ সেও চলে গিয়েছে। মেফো এখনো মরেনি। আপনি এখন তো যেতে পারেন না। আপনি বরঞ্চ আপনার সেনাদলকে পাঠিয়ে দিন, কারণ সেখানে সম্পূর্ণ সেনাদল নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি আমাদের সঙ্গে থাকুন। রেবেল টিমের লিডার অনেক বড় একজন লিডার। সে অনেক আগে থেকেই যুদ্ধ এবং সমস্ত কিছুতেই সেনাপতির দায়িত্ব পালন করে এসেছে। সে বলল, আরে আমি তো যাচ্ছি না। আমি অবশ্যই এই রাজ্যের সঙ্গে আছি। তবে আমার সেনা এবং এই রাজ্যের তৃণভূমির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যত জায়গায় যত সেনারা আছে, পাশাপাশি গ্রামবাসী আছে, তাদেরকে তো ফেরত পাঠাতে হবে। তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন এবং সমস্ত কিছু আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি। সেনাপতি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সেনার অনুমতি দিচ্ছি, সকলে চলে যাক। আর সকলকে আমি এবং আপনি বলে দিচ্ছি, আপনি বলে দিন। সেই মুহূর্তে রেবেল টিমের লিডার উপরে উঠল। সে শূন্যে ভাসছে। তার বিশাল আকৃতির কালো কাপড় বাতাসে ভাসছে। তার চোখে মুখে এক ধরনের আনন্দ এবং দুঃখ দুটোরই ছাপ রয়েছে। তিনি তখন শুরু করলেন, আমার প্রিয় দেশবাসী এবং সেনারা, সকলে জানো কুরুলুস রাজ্য মানে আমাদের বিশ্বের যে মূল লিডার রয়েছে ইকবাল, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মেমো দ্বারা। তাকে আটক করতে হবে এবং যেভাবে হোক আমরা সেটা করব। সঙ্গে সঙ্গে সকল সেনারা চিৎকার দিয়ে উঠল যে আমরাও যাব, আমরাও যুদ্ধে যাব। কিন্তু তখন রেবেল টিমের লিডার বলল যে না, এটা আপনাদের দ্বারা করা ঠিক হবে না। আপনারা আপনাদের বাড়িতে ফিরে যান। আর যারা নতুন জীবন ফিরে পেয়েছেন, সেই স্বর্ণ গুহা থেকে ফেরত এসেছেন, যে গুহা হয়তো আপনাদের কাছে দামি, সেখানে অনেক দামি দামি জিনিস আছে, কিন্তু আপনাদের জীবনের চাইতে দামি আর কিছু নেই। আপনারা আপনাদের পরিবারের কাছে ফিরে এসেছেন। আমি আপনাদের কাছে আদেশ করব, আপনারা আমাদের রাজ্যে ফিরে যান। যারা দক্ষিণ তৃণভূমি থেকে এসেছিলেন তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যান এবং সমস্ত জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সকলেই তখন চিৎকার করে উঠল। কিছু সেনা কান্না করছে, কারণ তারা যেতে পারবে না। সকল সেনারা দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি এবং পশ্চিম তীরের ওই সাইডটাতে ওদিকে থেকে এসেছে এবং রেবেল টিমের অসংখ্য লোকজনই সেখান থেকে। সকলে আলাদা হয়ে গেল এবং এতক্ষণ ধরে সকলকে আলাদা করা হয়েছে। সকলে এক একটা করে টিম গঠন করলো এবং বলল কি যে আমরা টিম করে সামনের দিকে এগিয়ে যাব এবং যাবার পথের যে খাবারের ব্যবস্থা, সেটা কুরুলুস রাজ্যের সমস্ত এখান থেকে যাবে
এবং এখানকার কোষাগার থেকে আসবে। তোমরা অপেক্ষা করো, একটু পরে তোমরা সকলে যার যার খাবার নিয়ে গাড়িতে করে রওনা দিবে এবং নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। তাই বলতে সকলে এক একটা দল গঠন করলো এবং অনেকক্ষণ বাদে সেখানে খাবার আসবে সেই অপেক্ষায় তারা বসে থাকতে লাগলো। কারণ দক্ষিণ তৃণভূমি অনেক দূরে, তারা চাইলেই উড়ে চলে যেতে পারবে না, কারণ তাদের শরীরে শক্তির প্রয়োজন। তারা এখানে এসেছে আধা দিন হয়েছে, এই আধা দিনে তাদের শরীরে হয়তো তেমন শক্তি সঞ্চার হয়নি। তবে মাঝপথে খাবার জন্য যদি তাদেরকে খাবার দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তারা দক্ষিণ তৃণভূমি পর্যন্ত খুব শীঘ্রই পৌঁছাতে পারবে। সেনাপতি তখন সকল সেনাদেরকে বলল, তোমরা আমার আন্ডারে যারা আছো, সাব সেনাপতি, তোমরা সকলে একটা করে দল গঠন করো এবং এখানে যত আহত এবং কুখ্যাত ওই মাদাফা অঞ্চলের সেনা আছে সকল সেনাদেরকে নিয়ে তোমরা সরাসরি চলে যাও আমাদের দ্বীপপুঞ্জে। আমাদের দ্বীপপুঞ্জে সেখানে নিশ্চয়ই এখনও সেনা অবশিষ্ট আছে এবং সেনা ক্যাম্প এখনও চালু আছে। যারা বড় বড় হাতি আছো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রকল্প চালু করব এবং এরা এখন এখানেই থাকবে। কুরুলুস রাজ্যের যে আস্তাবল আছে সেখানে এদেরকে জায়গা দেওয়া হবে এবং আশা করি আপনারা আমাদের সঙ্গে আর কোনো বিশ্বাসঘাতকতা করবেন না। মাঝে মধ্যে একটা দৈত্য হাতি বলে উঠল যে আমরা নিচে থেকে অনেক অত্যাচার সহ্য করেছি ওই মেফো এবং মাদাফার হাতে, আর করতে চাই না। আমাদের মূল সেনাপতি মারা গিয়েছে। সেনাপতি একজন খারাপ এবং ধূর্ত লোক ছিল, আমরা আসলে মতো তার কথা শুনেছি, কিন্তু এখন আমাদেরকে কুরুলুস রাজ্যের সেবা করতে দিন, আমাদের উপর বিশ্বাস করুন। বড় বড় দৈত্য জিন এবং ওইরকম 5 পাওয়ালা 6 পাওয়ালা জিন যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে কুরুলুস রাজ্যের যে আস্তাবল আছে এবং যেখানে সেনা শিবির আছে সেখানে নিয়ে যেতে হবে। তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। আর বাকি যেসব সেনা আছে সেই সমস্ত সেনাদেরকে নিয়ে যেতে হবে আইল্যান্ডের উপরে, কারণ তারা সেখানে গিয়ে ট্রেন হবে। মাঝখানে একটা সময় পেরিয়ে গেল। বেশ খানিক্ষণ পর একদল সেনা এসে বলল কি যে লিডার, আমরা কি তাহলে আগাতে পারি? আমাদের খাবার দাবার এবং সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে গিয়েছে, আমরা তাহলে আমাদের জন্মভূমির দিকে আগাই। অন্য কিছু লিডার এসে বলল, আমাদের কিছু দল সেই আইল্যান্ডের দিকে চলে গিয়েছে, আর কিছু দল নিয়ে আমরা রওনা দিব, আপনি অনুমতি দিলে তাহলে আমরা যাব। সেনাপতি তখন বলেন, আচ্ছা ঠিক আছে। রেবেল টিমের লিডার এবং সেনাপতি তখন একটা তাঁবুতে বসে খাবার খাচ্ছিলেন। তারা সকলে অনুমতি দিয়ে দিলেন। রেবেল টিমের লিডার এবং সেনাপতি তখন তাদের খাবার এবং পরবর্তী দিক নির্দেশনায় মনোযোগ দিতে শুরু করলো। সমস্ত সেনারা একে একে গাড়ি বহর ভরে নিজের দেশে ফিরে যাচ্ছে এবং নিজের তৃণভূমিতে ফিরে যাচ্ছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পাশাপাশি সমস্ত রাজারা আছে। ওই অঞ্চলের যেসব রাজারা ছিল সেই সমস্ত রাজারা আগে আগেই চলে গিয়েছে তাদের সেনাকে নিয়ে, আর অন্যান্য সকল রাজা এবং সকলে চলে গিয়েছে তাদের মূল রাজ্যে। মোট 7 কিংডম এবং ব্রাজিলের 8 কিংডম, প্রত্যেকটা জায়গার রাজারা এখানে এসেছিল যুদ্ধ করার জন্য। তারা যার যার অবস্থানে ফিরে গিয়েছে, কারণ ইউসুফ এবং মাহাদি তাদেরকে বলেছে এই যুদ্ধ এখন শুধুমাত্র ইউসুফ এবং তাদের। কারণ হচ্ছে এই যুদ্ধে অনেক সেনা হয়তো মারা গিয়েছে, তাদের ভর্তিকে হয়তো দিতে পারবো না আমরা, কিন্তু মেফো যে অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলে সাধারণ জিন বা সাধারণ সেনা নিয়ে গেলে কখনই সেখানে যেতে যাবে না, সেখানে যেতে হবে বুদ্ধিমত্তা দিয়ে। আমি আমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো এবং সেটা আপনারা দেখবেন। এই জন্যই সমস্ত রাজারা সেখান থেকে তাদের নিজেদের অঞ্চলে ফিরে গিয়েছে। রাজদরবারে এটাই বৈঠক হয়েছিল। সকলে যার যার দিকে চলে গিয়েছে এবং তখনও চারিদিকে অন্ধকারচ্ছন্ন হয়ে রয়েছে, কারণ এখানের রাজা এখন নেই। সকলে যেন একে অন্যের সঙ্গে কানাঘুষা করছে, রাজাকে ফিরে আসবে, ফিরে আসবে। আলাস্কার দক্ষিণ অঞ্চলের আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল, সেই অঞ্চল দিয়ে ইউসুফ এবং তার দল সোজাসুজি নিজের দিকে নেমে গেল। 7টা পাহাড় পার হয়ে যখন শেষ পাহাড়ের কাছাকাছি দ্বারপ্রান্তে গেল তখন দেখলো একদম বড় একটা বিশাল আকৃতির লেকের মাঝখানে একটা পাহাড় গোল আকৃতির রয়েছে। মাহাদি তখন বলল, ওইখানেই বাবা আছে। অনেকক্ষণ পর সকলে সেখানে গিয়ে উপস্থিত হলো। হানিফার সঙ্গে সঙ্গে দেখে উপরে উঠে বসলো। তারপর ইউসুফ সঙ্গে সঙ্গে হানিফাকে গিয়ে জড়িয়ে ধরলো। ততক্ষণে হানিফা সুস্থ হয়ে উঠেছে। বৃদ্ধ চিকিৎসক তখন এসে বললেন যে উনি এখন সুস্থ, তবে উনি যে সময় এখান থেকে যেতে চাচ্ছিলেন ওই সময় উনি এখান থেকে যেতে পারতেন না। ওনার শরীর থেকে পুরোপুরি কালো জাদুর প্রভাব বের করা হয়েছে, তবে উনি ওরকমভাবে সুস্থ নয়, মানে জীবিত এখন বেঁচে যাবেন। ওনাকে নিয়ে অন্তত পক্ষে 2 মাস বিশ্রাম রাখতে হবে। উনি বৃদ্ধ হয়েছেন, উনি আর এর পরবর্তীতে কখনো কোনো যুদ্ধ করতে পারবেন না। ওনাকে সম্পূর্ণ বিশ্রামের উপর নিয়ে রাখতে হবে। তাছাড়া উনি আর কোনোদিন এরকমভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ যে শক্তি ওনার উপর প্রয়োগ করা হয়েছে তাতে করে ওনার শরীরের সমস্ত স্নায়ু দুর্বল হয়ে পড়েছে। ওনার শরীরে আর বল পাবেন না, সেহেতু আপনারা ওনাকে নিয়ে ফেরত চলে যান। তখন হানিফা কান্না করতে শুরু করলো, বলল, আমার কুরুলুস রাজ্য, আমি যদি সেখানে যুদ্ধ করতে না পারি, আমার কুরুলুস রাজ্যকে সেভ করতে না পারি, তাহলে কি হবে?
হানিফা তখন বলল, ইকবাল কোথায়? ইকবালকে কারা নিয়ে গিয়েছে? তাড়াতাড়ি বলো। ইউসুফ তখন বলল, চাচা আপনি শান্ত হন, আপনি শান্ত হন, সমস্ত কিছু ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু মেফোকে মেরে যেভাবেই হোক আমি সেখান থেকে বাবাকে উদ্ধার করে নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। ফরটাস কাছে এগিয়ে আসলো, বলল কি যে, হানিফা তুমি চিন্তা করো না, আমি আছি এবং সকলে আছে, আমরা সেখানে গিয়ে খুব শীঘ্রই সেখানে সমস্ত কিছু ধ্বংস করে নিয়ে আসবো। মেফো তার মহাশক্তিশালী গ্রন্থ পেয়েছে তো কি হয়েছে, সেই গ্রন্থর জের ধরে সে তো আমাদেরকে হারাতে পারবে না, সে যা মনে চাই করুক, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের শক্তি দেখিয়ে ছাড়বো, পুরো বিশ্ব এখন আমাদের হাতে, যেভাবেই হোক ওদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। হানিফা ততক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছে প্রায়, তাকে সেখান থেকে তুলে মূল কুরুলুস রাজ্যে নিয়ে যাওয়ার জন্য তারা ওইখান থেকে রওনা দিল। অনেকটা পথ পেরিয়ে আসার পর আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল, সেই অঞ্চল এখন এদের দখলে এবং আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে শত শত গ্রামবাসী আছে যারা কিনা ইউসুফ আসার খবর শুনে ইউসুফের জয়ধ্বনি দিতে শুরু করলো, কারণ এর আগে এই অঞ্চলে যা ঘটেছিল সে সমস্ত কিছু তাদের জন্য ছিল এক দুঃস্বপ্ন। খুবই কষ্ট করে তারা জীবনযাপন করত, এইখানকার জীবন ছিল এক দুর্বিষহ কষ্টময় জীবন। তারা সকলে ইউসুফ আসার সঙ্গে সঙ্গে জয়ধ্বনি দিতে শুরু করলো। তখন হানিফা অসুস্থ অবস্থায় একটা বড় বাহনের উপর শুয়ে আছে, বাহনটা একটা বিশাল আকৃতির ড্রাগনে টেনে নিয়ে আসছে। সেই ড্রাগন তখন পাশে দাঁড়ালো। ইউসুফ সেখানে এসে তখন বলল কি যে, আপনারা এখান থেকে জয় পেয়েছেন, এই জয় শুধুমাত্র আমাদের না, আপনাদেরও। আমরা এই জায়গাটা কুরুলুস রাজ্যের আন্ডারে একটা সুন্দর রাজ্য হিসেবে গঠন করতে চাই। এখানে না থাকবে কোনো কালো জাদু, না থাকবে কোনো খারাপ কোনো কিছুর আধার, সবকিছু যেন ইসলাম ধর্মপন্থী এবং মুসলিমদের মতো করে হবে এবং এখানকার সকলে আল্লাহর ইবাদত করবে। আপনারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আপনারা রাজি আছেন? সকল জিন তখন একযোগে চিৎকার করে উঠল, আমরা কুরুলুস রাজ্য এবং ইকবাল মহারাজের স্বাধীনে থাকতে চাই, আমরা মুসলিম হয়ে যেতে চাই। তাই বলে সকলেই ওয়াদা করলো যে আমরা আর আমাদের সেই পুরাতন কোনো কিছু ধরে রাখবো না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের পথে চলব এবং এখানকার যে রাজা হবে তাকেও আমরা আশা করব যেন আমাদের জন্য সে কাজ করে। ইউসুফ তখন বলল কি যে, আমাদের এখানকার যে সেনাপতি আছেন তিনি এখন থেকে এখানকার রাজ্যভার গ্রহণ করবেন। সেনাপতি কোথায়? সেই মুহূর্তে সেনাপতি আশরাফ এখানে এসে উপস্থিত হলো, বললেন, যুবরাজ আমি এখানেই আছি এবং আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সেই দায়িত্বেই আমি অটল আছি। সেনাপতি আশরাফকে দেখে ইউসুফ তখন বলল, আশরাফ তোমার প্রতি আমার খুব ভরসা আছে এবং এই জন্যই তোমাকে আমি এখানকার দায়িত্ব দিয়ে গিয়েছি। আশরাফ হচ্ছে সেই সেনাপতি যে কিনা কুরুলুস রাজ্য অধিগ্রহণের অনেক পর থেকেই ইকবালের সঙ্গে এসেছিল এবং ইকবালের খুবই অধীনস্থ এবং বিশ্বস্ত একজন সেনাপতি। সে আশরাফকে বলল, এখন থেকে তুমি এখানকার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে এবং এখানকার সমস্ত দায়িত্বের সেনাপ্রধান তুমি, এবং সমস্ত কিছু খুব শীঘ্রই আমি ঠিক দেখতে চাই এবং রাজ্যের প্রতি যেন তোমার আস্থা এবং নিষ্ঠা সবসময় ঠিক থাকে। আশরাফ তখন বলল, যুবরাজ আপনি যথাধার্য যা বলবেন সেটাই করব, তবে শুনলাম আমাদের মহারাজ ইকবালকে নাকি মেফো নিয়ে গিয়েছে, এটা শুনে আমার খুব খারাপ লাগলো। ইউসুফ তখন বলল, মহারাজকে খুব শীঘ্রই আমরা উদ্ধার করব, এ বিষয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি এখানকার সমস্ত দায়িত্ব পালন করো। হানিফাকে নিয়ে খুব শীঘ্রই আমরা এখান থেকে কুরুলুস রাজ্যে যাব। আশরাফকে এটা বলার পর ইউসুফ এবং তার দলবল সমেত সকলে কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো, কারণ এখানে হানিফাকে উদ্ধার করা এবং এখানে কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ব্রাজিলের অঞ্চলে তাদেরকে প্রবেশ করতে হবে এবং সেখানে যাওয়ার জন্য সে সম্পূর্ণরূপে প্রস্তুত। সেখানে সমস্ত খবর নিয়ে আসা হয়েছে এবং ব্রাজিলের যত দূত ছিল সকলে কুরুলুস রাজ্যে এসে উপস্থিত হয়েছে, তাদের কাছাকাছি তারা প্রায় পৌঁছে যাবে এবং গেলে মাত্রই ইউসুফ তার সমস্ত দলবল নিয়ে ব্রাজিলের দিকে রওনা দিবে। ব্রাজিলের দক্ষিণ সাইডের সেই বিশাল আকৃতির সাম্রাজ্য যেখানে মেফো তার সিংহাসনের উপর বসে আছে, দুজন কালো রঙের জিন এসে প্রবেশ করলো ধোয়া হয়ে, সে সেখানে ধোয়া হয়ে আছে, শুধুমাত্র তাদের চেহারা এবং চোখ দেখা যাচ্ছে। সে বলল, মহারাজ খবর আছে। মেফো তখন বলল, কি খবর? তখন সেই দুজন বলল, ইউসুফ এবং তার বাকি দলবল এদিকে আসার কোনো নামগন্ধই নেই, চারিদিকে সকলে রাজ্যের সকলে ফিরে যাচ্ছে, তার মানে আমার মনে হচ্ছে যে ইকবালকে বাঁচাতে ওরা কেউ আসবে না। মেফো তখন একটু অবাক হয়ে বলল, কি বলছিস? 2 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত ওদেরকে ধরার জন্য কেউ আসলো না, আর ইউসুফ তার নিজের কক্ষেও নেই, নিজের রাজ্যেও নেই,
তাহলে গেছে কোথায়? আর সকল সেনারা তাদের রাজ্যে ফিরে যাচ্ছে, তাহলে আমার সঙ্গে লড়াই করবে কারা? কিছুই তো বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে মেফো বলল কি যে, আচ্ছা ঠিক আছে, ও কি করে না করে, তবে বেচার বুদ্ধি বেশ ধুরন্ধর। এক কাজ করো, দেখো তো ইকবাল ঠিকঠাক আছে কিনা, ও আবার পালিয়ে গেল কিনা। আর পালিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আর চারিদিকে একটু দেখো, খোঁজ খবর করো সব জায়গায়, ওরা কখন কি হয়ে কি করে আসছে। আর আমাদের কুর্লুস রাজ্যের দূতগুলো আছে তো, ওরা সকলে যেন আমাদেরকে খবর নিয়মিত পাঠাতে শুরু করে, ঠিক আছে? সকল দূতগুলোকে জায়গা মতো ফিট করে রাখা হয়েছে এবং আমার চেলাপালা এখনো কুর্লুস রাজ্যের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা নিয়ে কারোর কোনো চিন্তা করতে হবে না। সে তখন হাসতে শুরু করলো। মেফো সেখান থেকে তখন বেরিয়ে রাজদরবারের পাশের একটা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। সেখান থেকে সে ইকবালের কক্ষের দিকে তাকিয়ে আছে। চারিদিকে গাছগুলো শুধুমাত্র জিনদেরকে খাবো খাবো করছে, কারণ তারা তো আর সামনে এগোতে পারছে না। এক ধরনের কালো জাদু বেষ্টনী দিয়ে এই চারিপাশটা ঘেরা, কোনোভাবেই ওই মানুষখেকো গাছ এবং ওই জীবজন্তুগুলো এর ভেতরে প্রবেশ করতে পারবে না। আর নিচে থেকে ওপরের আকাশ দেখা যাচ্ছে, কিন্তু ওপর থেকে নিচে যে কোনো প্রাসাদ আছে সে সমস্ত কোনো কিছু দেখা যাবে না, কারণ কালো জাদু দিয়ে সেখানে ঘিরে ফেলা হয়েছে। এবং কালো জাদুর শক্তি এক অন্যরকম শক্তি, যে শক্তি কোনোভাবেই তাদেরকে পরাস্ত করতে পারবে না। এই জন্যই মেফো অনেক বেশি খুশি। মেফো তার শক্তির জন্য অনেক বেশি গর্বিত বোধ করছে। তার শক্তি পরীক্ষা করার জন্য সে একটা বিশাল আকৃতির কুণ্ডলি পাকিয়ে একটা গাছের দিকে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে সেই গাছটা সঙ্গে সঙ্গেই সেখানে পুড়ে ছাই হয়ে নিচে পড়ে গেল। আশেপাশের সমস্ত গাছ সেটা দেখে সঙ্গে সঙ্গেই তাদের ডানাগুলো মেলিয়ে নিল, মানে গুটিয়ে নিল, গুটিয়ে সঙ্গে সঙ্গে চুপচাপ করে বসে পড়ল। তার মানে মেফোকে ওরা ভয় করতে শুরু করেছে এবং এখানে যে গাছপালা আছে সেগুলোকে ওরা খুব শীঘ্রই ভয় পাবে এবং নিশ্চয়ই কোনো প্রকার যে কোনো ধরনের শক্তি ওদের সঙ্গে পারবে না। মেফো তার বলে হাসতে শুরু করলো। সিঁড়ি বেয়ে ওপরের কক্ষে উঠে গেল। সেখানে যাওয়ার পর দেখলো ইকবাল তখনও তার নাতিকে ধরে শুয়ে আছে। মেফো তখন বলল, কি ভালোবাসা, নাতিকে ধরে শুয়ে আছে এভাবে। তোর ছেলে নাকি এখানে আসবে না, 2 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। তার মানে সে আর আসবে না। আর এখানে আসতে গেলে তার এলেম দরকার আছে, কোনোভাবে এখানে আসতে পারবে না। এখানকার গাছগুলো সমস্ত আমার ইশারায় চলবে এবং আমি যেটা বলবো সেটাই করবে। আর কিছু জন্তু আছে, যে জন্তুগুলো ওদেরকে খুব লেখাবে। তোদেরকে কিছু জন্তু সম্পর্কে ধারণা দেই। এক ধরনের জন্তু আছে যাদের মাথার উপরে 28 জোড়া চোখ রয়েছে এবং সেই চোখ ফাঁকি দিয়ে কোনোভাবেই এই জঙ্গল ভেদ করে দিকে আসা সম্ভব না। সেই জন্তুগুলো অদৃশ্য হতে পারে এবং শুধুমাত্র তাই নয়, একবার যদি দূর থেকে সেই জন্তুর কোনো হুল কোনো জিন বা কোনো মানুষের উপর ফোটানো হয়, সেই হুল সঙ্গে সঙ্গেই সে মানুষকে মেরে ফেলবে। কয়েক সেকেন্ড লাগবে মাত্র মারতে। আর কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, মশার থেকেও ভয়ঙ্কর। যদি খেলে একবার কামড় দেয়, সে আর সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। বড় বড় মাকড়সা, বিশাল আকৃতির মশা জাতীয় পোকা, তাদের লাল শরীর এবং বিষাক্ত। সেই সঙ্গে এই অঞ্চল জুড়ে শুধুমাত্র কাদা এবং বালুচরের ছড়ানো ছিটানো, এত পরিমাণ কাদা যে ওর ভিতর দিয়ে হেঁটে বা উড়ে আসা সম্ভব নয়। গাছগুলোর মাঝখান দিয়ে যে আসবে, সেখানে আসলে সকল শেকড় এবং কিছু ফুল জাতীয় উদ্ভিদ আছে। ওরা সবসময় রক্ত পিপাসু, রক্ত খেতে ওদের খুব ভালো লাগে। ওরা সকলে সেটা চেটে পুটে খাবে। আর ব্রাজিলের দক্ষিণাঞ্চল থেকে এই মাঝখান পর্যন্ত আসতে মোট 8 কিলোমিটার রাস্তা। এই 8 কিলোমিটার রাস্তায় না আছে কোনো রাস্তা, না আছে কোনো সুড়ঙ্গ পথ। কোনোভাবে তারা তো এদিকে আসতে পারবে না। তাহলে তোদেরকে বাঁচাবে কিভাবে? একমাত্র আমি তোদেরকে বাঁচাতে পারবো। সে তো আমার কথা শুন, আমি যেটা বলি সেটা শোন। তুই আমার গোলামি কর, আর তোর ছেলেকে আমি এখানে আসা মাত্রই মেরে ফেলবো। আসতেই পারবে না, তার মেরে ফেলার কি আছে? আর তোর নাতিকে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে ট্রেন করব। যেহেতু তোর নাতির মধ্যে আমি বিশেষ কিছু ক্ষমতা দেখেছি, যে ক্ষমতা আমাকে আবার নতুন করে ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং পুরো আলাদা একটা সাম্রাজ্য নির্মাণ করতে আমাকে সাহায্য করবে। সেহেতু তোরা রাজি হয়ে যা, রাজি হয়ে গেলে বোধহয় ভালো হবে। সেই মুহূর্তে ওমর বলে উঠল, তোর মতো একজন শয়তানের কথায় আমি কিছুই করব না। আমার আব্বাজান ফিরে আসুক, তারপর তোকে দেখাবো। আমার আব্বাজান তোকে এমনভাবে মারবে যে তুই নিজেও কিছু করতে পারবি না। তখন দেখবি তোকে একদম মাটির সঙ্গে পিষে ফেলবে। তাই বলে সে তার দাঁতগুলো বের করলো। দাঁতগুলো অনেকটা ভ্যাম্পায়ারের মতো এবং সেই সঙ্গে একটা হিস শব্দ করে চোখগুলো বড় বড় করে তার দিকে তাকাতে শুরু করলো। তখন মেফো বলল, দেখ ছোট মরিচের ঝাল কি, এতটুকু একটা বাচ্চা অথচ তার কি ঝাঁজ। এই বাচ্চা যে কি হবে সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি এবং খুব শীঘ্রই আমরা সেটা দেখতে চলেছি। হা 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 হা। এরকম করে সে একটা ছোট্ট হাসি দিল। হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। মেফো আসলে বেশ খুশি,
কারণ এই অঞ্চলে সে এখন একমাত্র জীবিত প্রাণী এবং তার এত বড় সেনাবহর, যে সেনাগুলো তার কথা মতো চলে, এবং সে এই রাজ্য এত বছর আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে থেকে নির্মাণ করেছে, এবং এখন তাকে কেউ আর মারতে পারবে না। সে যদি এখান থেকে নাও বের হয়, তবু কিছু বছরের ভিতরে সে এই পুরো জঙ্গল নিজের করে নিবে। এই জঙ্গলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে নিজের করে নিবে। কারণ মেফোর যে কালো শক্তি এবং সেই সঙ্গে তার বাবার কালো শক্তির সেই বইটি, সেই শক্তির বইটি তাকে এমনভাবে নতুন করে নির্মাণ করবে যে সে কোনোভাবেই সেখান থেকে আর বের হওয়া প্রয়োজন হবে না, এবং নতুন সেনা তৈরি করে সে আবার কুরুলুস রাজ্যের উপর আক্রমণ করতে পারবে। তবে কুরুলুস রাজ্যের এখন অনেক বেশি শক্তি, তারা সমস্ত বিশ্বের প্রায় 90 ভাগ দখল করে রেখেছে, আর বাকি 10 ভাগে মেফো বসবাস করে। কিন্তু সেই 10 ভাগ অঞ্চল এত বেশি শক্তিশালী এখন যে মেফোর যেন সবকিছুতেই হাসি পাচ্ছে শুধু। কারণ কোথায় 90 ভাগ আর কোথায় 10 ভাগ, এই 10 ভাগ অঞ্চলে ওরা কখনোই প্রবেশ করতে পারবে না। কারণ এটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং সবথেকে শক্তিশালী অঞ্চল। মেফো হাসতে হাসতে নিজের কক্ষে চলে গেল, যে কক্ষ বিশাল আকৃতির একটা বল্লম দিয়ে তৈরি এবং চারিদিকে লোহা এবং পাথর দ্বারা এমনভাবে বেষ্টিত। রুমের ভিতরে একটা খাট রয়েছে, পাশে বিরাট আকৃতির একটা বড় চুল্লি রয়েছে। চুল্লির পেছন সাইড থেকে একটা বিরাট আকৃতির গাছ মেফোর দিকে এগিয়ে আসে। সে এগিয়ে এসে বলল কি যে, আপনি এখানে আমাদেরকে কেন বিরক্ত করতে আসছেন? মেফো তখন বলল, শোন, একটু আগে তোদের একটা ভাইকে আমি গুড়িয়ে দিয়েছি, সেটা তো দেখেছিস, আর তোকে এখান দিয়ে প্রবেশ করতে দিয়েছি কারণ তুই এখানকার গাছগুলোর মধ্যে সব থেকে বুদ্ধিমান গাছ। আমি জানি যে তুই চাইলে আমাকে হেল্প করতে পারবি, আর আমার সঙ্গে যত ভালোভাবে মিলেমিশে থাকতে পারবি ততই ভালো। তুই এই জায়গা দিয়ে প্রবেশ করতে পেরেছিস কারণ আমি তোকে প্রবেশ করতে দিয়েছি, সেই জন্য আমার এই বিশাল সাম্রাজ্যের আশপাশে তুই কখনোই ঢুকতে পারবি না। কারণ মহাশক্তিশালী আমি আমার বুকে ধারণ করি। এই শক্তিশালী জিনিসটা এখানে এমনভাবে বসানো হয়েছে যে তোদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আমার জায়গা বড় করতে কোনো সমস্যা নেই। আমি এখনই চাইলে তোদের আমার রাজ্যের আশপাশ থেকে বিতাড়িত করতে পারি এবং কেউ এখানে প্রবেশ করতে পারবে না। সেই গাছটি বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই। আমরা আসলে অন্য সকলের সঙ্গে কথা বলে দেখি। এখানকার অঞ্চলে যত গাছপালা আছে আমরা তো একে অন্যের সঙ্গে মিলেমিশেই জঙ্গল তৈরি হয়েছে, সকলের কথা বললে তারপর না হয় সমস্ত কিছু বোঝা যাবে। ঠিক আছে। মেফো এই কথা বলতে গাছগুলো তখন তার ডানাগুলো বাইরের দিকে বের করে নিল। সেই মুহূর্তে মেফো সেই অঞ্চলটা বন্ধ করে দিল। মেফোর বাসার পেছনে, মানে মেফো যে রুমের ভিতরে থাকে, সেখান থেকে জঙ্গলের সঙ্গে সে কথা বলতে পারে, এবং জঙ্গলের প্রধান যে গাছ আছে এই অঞ্চলের যে লিডার গাছ, সেই লিডার গাছের সঙ্গে সে কথা বলল। বলার পর সেই লিডার গাছটা বলেছে, আচ্ছা ঠিক আছে, আমি বাকিটা দেখে নিচ্ছি। লিডার গাছ মেফোর কাছ থেকে কথাগুলো শুনে তখন অন্যান্য গাছের সঙ্গে আলোচনা করলো। এরা সকলেই একটা রুটের সঙ্গে সংযুক্ত। একজন চিন্তা করলে বাকি সকলের মাথায় সেটা চলে যায়। লিডার গাছ যখন চিন্তা করেছে যে মেফো জাতীয় এই শয়তানটার সঙ্গে মিশে কাজ করতে হবে, তা না হলে কোনোভাবেই এখান থেকে হয়তো আমাদের নিস্তার নেই, কারণ ওর রয়েছে এক অন্যরকম শক্তি। সেই শক্তি আমাদের কারোর কাছে নেই, আমাদেরকে নিমিশে মেরে ফেলতে পারবে, আর মেফোর সঙ্গে মিলেমিশে থাকাটাই আমাদের জন্য যুক্তিযুক্ত হবে। মেফোর এই কথা শুনে সে লিডার গাছটা সকলকে একই বার্তা পৌঁছে দিল। তার ব্রেনের মাধ্যমে এবং শেকড়ের মাধ্যমে আশেপাশের জঙ্গলের প্রায় কয়েক কিলোমিটার অঞ্চল জুড়ে একই বার্তা ছড়িয়ে গেল। কিছু গাছ তাদের কথাই স্মরণ করলো, বলল কিছু আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছু গাছ বলল কিছু না, এটা করাটা ঠিক হবে না। এত বছর, এত যুগ যুগ ধরে, হাজার হাজার কোটি কোটি বছর ধরে আমরা এই জঙ্গলে বসবাস করছি, কিন্তু এই শেষমেশ এসে একজন সামান্য মানুষ জিনের খপ্পর উপরে আমরা এসব করব, আর ওরা এসেছে আমাদের এখানে দখল করতে। আমরা এই জায়গাটা কোনোভাবে ওদেরকে ছেড়ে দিতে পারি না, ওরা আমাদেরকে ক্ষতি করবে, এবং সেই ক্ষতি আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। লিডার তখন বলল, তোমরা যদি মেনে নিতে না পারো তাহলে ওর হাতে মারো, কারণ আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা চাইলে ওর প্রাসাদের ভিতরে প্রবেশ করতে পারবো না, আর ওর দ্বারা যে শক্তি রয়েছে সেই শক্তি আমি দেখেছি। তোমাকে মেরে ফেলতে ওর কয়েক সেকেন্ড সময় লাগবে, একদম পুড়িয়ে ছাই করে দিবে, আর এই জঙ্গল উজাড় করে দিতে ওর মাত্র 1 দিন সময় লাগবে। 1 দিনের ভিতরে সমস্ত জঙ্গল উজাড় হয়ে যাবে। তখন অন্য একটা গাছ তখন বলে উঠল, গাছরা মনে মনে কথা বলতে পারে এবং তাদের ব্রেনের শক্তি শুধুমাত্র শিকড়ের মধ্যে দিয়েই চলাচল করে। অন্য একটা গাছ বলে উঠল যে, মহারাজ আপনি যেটা বলছেন, ও যদি জঙ্গল উজাড় করে দেয় তাহলে তো ও বাঁচতে পারবে না, কারণ ও নিশ্চয়ই কোনো একটা অকাজ করে এখানে ফেরত এসেছে। তা না হলে ও অকাজ না করলে এ পর্যন্ত ও কিভাবে আসবে? আর নিশ্চয়ই এখানে এসে লুকিয়ে আছে কোনো কাজ করে, কারণ বিশ্বে আরো অন্যান্য জায়গা তো আছে, সেখানে না এসে ও কেন এখানে আসলো?
ও নিশ্চয়ই এখানে কোনো অকাজ করে তারপর এখানে এসেছে। আর ও যদি আমাদেরকে মেরে ফেলে তাহলে নিশ্চয়ই অন্য যারা ওকে মারার জন্য খুঁজছে তাহলে ওকে তারা মেরে ফেলবে, তাহলে ও সেটা করবে না। বুদ্ধিমান সেই গাছটির কথা লিডার শুনল না, বলল কি যে তুমি চুপ থাকো, তুমি কালকার ছোকরা, কয়েক হাজার বছর হয়েছে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি এখনই কথা বলা শুরু করেছো কিসের জন্য? আমাদের সকলের রুটে যদি তোমাকে থাকতে হয় তাহলে অবশ্যই আমাদের কথা মেনে চলতে হবে। তুমি কি অদ্ভুত কথা বলো তো? গাছের কথা শুনে লিডার রেগে গেল, কারণ এই গাছটা জন্মগ্রহণ করেছে 700-800 বছর হয়েছে। গাছটার বুদ্ধি অনেক বেশি এবং অনেকটা মানুষের সমতুল্য বুদ্ধির মতো। তার বুদ্ধিমত্তা অন্যান্য সকলেই অ্যাগ্রি করলো। অন্যান্য অনেক গাছ বলল কি যে এই ছেলেটা তো ঠিকই বলেছে। আর মহল কি বলেছে মহারাজ? তখন সেখানকার মন্ত্রী গাছ বলে উঠল যে মহারাজ যা বলবে সেটাই হবে, আর মহারাজ ওনার সঙ্গে কথা বলেছে আর উনি আমাদেরকে এখানে সুবিধা দিবেন, সেহেতু আমরা তার কথা শুনবো। যারা শুনবেন না তারা দয়া করে আমাদের এই অঞ্চল থেকে বের হয়ে তাদের নিজের শেকড় গাড়ন বা মাটিতে, আমাদের শেকড়ের সঙ্গে আপনারা থাকতে পারবেন না, আর এই অঞ্চল থেকে অবশ্যই আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। গাছটা তখন বললেন যে আমরা তো এক জায়গায় নির্ধারিত, আমরা চাইলে সরে যেতে পারবো না, তবে হ্যাঁ শেকড় পরিবর্তন করতে পারবো, তবে আমি আপনাদের সঙ্গে থাকবো না। তখন সকলে বললেন যে 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 শেকড় পরিবর্তন করতে চাও সকলে রাজি হয়ে যাও। অন্য আরেকটা গাছ বলে উঠল। সেই মুহূর্তে গোপন সূত্রে সেই বুদ্ধিমান গাছটি বলে উঠল, বুদ্ধিমান গাছ শোনো, তোমরা এখন ওর কথা শোনো, কারণ হচ্ছে আমাদের এখন আর কিছু করার নেই, আমাদেরকে এখন ভাবতে দাও যে কি করা যায়, আর যেরকম ভাবে চলছে চলতে দাও। ও তো এসেছে মাত্র কয়েকদিন, আমি বুদ্ধিবৃত্তি খাটিয়ে দেখি কিছুদিন পরে কিছু করা যায় কিনা, তারপর তোমার সকলকে আমি বলবো যে কি করতে হবে। গাছগুলো তখন শান্ত হয়ে গেল, বাতাসের চারিদিকে নড়তে শুরু করলো। এই জঙ্গল কথা বলে। বেশ খানিক্ষণ পর গাছের ডালে একটা 6 পাওয়ালা এবং 4টা ডানাওয়ালা পাখি এসে পড়ল এবং তার চোখগুলো প্রায় 40টার মতো। সমস্ত জায়গায় চোখ ছড়ানো ছিটানো রয়েছে, সে সব জায়গায় দেখতে পারে, এমনকি তার ডানার উপরেও 2টা চোখ রয়েছে। সেই পাখিটা এসে বলল কি গাছ ভাই, কি হয়েছে তোমাদের মধ্যে? এত ঝগড়া নাড়া কিসের? এত কথা বলা করছো, নাড়াচাড়া করছো, আমরা কোনো জায়গায় বসতে পারছি না। সেই বুদ্ধিমান গাছটি তখন বলে উঠল, আর বলো না, আমাদের এখানে কোন একটা শয়তান এসে বসে আছে এবং সেই শয়তানটি আমাদের মারার হুমকি দিচ্ছে এবং সে নাকি বিশাল শক্তিশালীর অধিকারী। সে আমাদের কিছু গাছকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলেছে। এরকমটা এর আগে কখনো হয়নি। নিশ্চয়ই সে মহাশক্তিশালী এবং কালো জাদু করে নিশ্চয়ই, কিন্তু তাতে করে আমাদের তো ক্ষতি, তাই না? আমাদের এই জঙ্গল উজাড় করলে আজ পর্যন্ত জন্মের পর থেকে কোনো মানুষ বা জিন এখানে প্রবেশ করেননি, কিন্তু ওই শক্তিশালী বস্তুটি এখানে এসে উপস্থিত হয়েছেন, তার মানে ওর নির্ধারিত কিছু শক্তি আছে এবং ও এখানে এসেছে নিশ্চয়ই কোনো অকাজ করার জন্য। এবং কোথা থেকে অকাজ করে এসেছে সেটা সম্পর্কে আমাকে কিছু আইডিয়া এনে দিতে পারবে? যদি পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব এবং তুমি যেটা চাও সেটা করতে দিব। পাখিটি তখন বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো নির্ধারিত একটা বাসা খুঁজছি, আর তোমাদের মানুষকে গাছের ভিতরে তো আমাকে বাসা করতে দেয় না, সকলে শুধু তাড়িয়ে দেয় আমাকে। তুমি যদি আমাকে একটা নির্ধারিত বাসার জায়গা দাও তাহলে আমি সেখানে চাইলে আমার পরিবার নিয়ে থাকতে পারি, আমি তোমাকে সমস্ত খবর এনে দিব। বুদ্ধিমান গাছটি তখন বলে উঠল, আহা, এত চিন্তা করছো কিসের জন্য? আর আমার ডালপালার উপর থাকলে তোমার কোনো সমস্যা হবে না, বরঞ্চ আমি বেশি খুশি হব, কারণ আমি উপকার করতে ভালোবাসি। আর তোমরা তো মাত্র কয়েক হাজার পাখি পুরো ব্রাজিলের এই জঙ্গল জুড়ে আছো, বাকি পাখি তো মারা গিয়েছে। তোমাদের অন্যান্য প্রজাতি আছে, কিন্তু তোমরা বিশেষ প্রজাতি, আমি জানি। ও তখন বলল যে হ্যাঁ তা জানি, আমরা আমাদের এই ব্রাজিলের জঙ্গলের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ প্রজাতি এবং আমি দেখি, তবে ব্রাজিলের বাইরে সম্ভবত আমি যেতে পারবো না। ও তখন বলল, আচ্ছা তুমি আমাদের অন্য পাশটাই দেখো না, যে পাশটা নিরাপদ অথবা রাজ্যবাসী থাকেন সেখানে গিয়ে তোমরা খোঁজ খবর করো, নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। পাখিটি তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি উড়ে কোনো খবর নিয়ে আসতে পারি কিনা দেখি। আর তাছাড়া এরকম অদ্ভুত পাখি তো ওরা কখনো দেখেনি, যদি খালি ওইখান পর্যন্ত পৌঁছাই ওরা আমাকে দেখেই পালিয়ে যাবে। সে তো অনেকটা গোপনীয়তার সঙ্গে আমাকে সংবাদ বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই, তুমি যেহেতু আমাকে বলেছো সংবাদ দিতে পারলে আমাকে আশ্রয় দিবে, তাহলে আমি যাচ্ছি। বুদ্ধিমান গাছটি তখন তাকে বিদায় দিল। সে তখন চিন্তা করতে শুরু করলো, আসলে এই শয়তান লোকটি এখানে কেন এসেছে এবং সেখানে কি চায় সেটাই তার মাথায় আসছে না। সে এই পুরো জঙ্গলের ভিতরে সব থেকে বুদ্ধিমান গাছ এবং এই জন্যই হয়তো তার বুদ্ধি অন্যান্য সকলের থেকে বেশি এবং সে চিন্তা বেশি করে এবং সকলের উপকারও করে। সে তখন একটা হাত একটা ডাল তার গালের কাছে দিয়ে চুপচাপ করে চিন্তা করতে শুরু করলো। দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি এবং ওই অঞ্চলের সমস্ত জায়গা জুড়ে একে একে করে সমস্ত গ্রামবাসী ঢুকতে শুরু করেছে।
সকলেই গ্রামের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। তাদের নষ্ট হয়ে যাওয়া সে সমস্ত গ্রাম আবার তারা ফিরে এসেছে তাদের মাতৃভূমিতে। সমস্ত গ্রামগুলো যেন একে একে করে ভরতে শুরু করলো, কারণ জিনেরা সেখানে এসে উপস্থিত হয়েছে। শিখা এবং তার ভাইয়েরা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের বাড়িটা ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে আছে। পুরো গ্রাম যেন একই পরিবেশ। সকলের বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েছে, কারণ বহু বছর পর তারা ফিরে এসেছে তাদের মূল অঞ্চলে, যে অঞ্চলে তারা একটা সময় ছিল। এবং এই যুদ্ধ এবং এই সন্ত্রাসবাদ তাদের জীবনকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিল। কিন্তু এখন তারা আবার ফিরে এসেছে তাদের মূল অঞ্চলে, মাতৃভূমিতে। কেউ কেউ মাতৃভূমিতে পা রেখে মাথা গেড়ে সিজদা করছে মাতৃভূমিকে, যেন এক অন্যরকম ভূমিতে তারা প্রবেশ করে ফেলেছে। কোনো কিছু চেনার উপায় নেই, সবকিছু এক অন্যরকম ভাবে সৃষ্টি হয়ে গিয়েছে। অনেকেই আল্লাহর কাছে শুকরিয়া প্রার্থনা করছে যে তারা আবার ফিরে এসেছে তাদের নিজ মাতৃভূমিতে। কেউ কেউ তাদের বাড়ি আস্ত পেয়েছে, আর কেউ কেউ তাদের বাড়ি ভাঙাচোরা একদম নষ্ট পেয়েছে। নতুন করে তাদের আবার শুরু করতে হবে। সেখানকার রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা দিল, তোমরা যারা তোমাদের গ্রামে ফিরে এসেছো, প্রত্যেক গ্রামবাসীকে এখানকার রাজা দ্বারা তোমাদেরকে খাবার দাবার এবং সমস্ত কিছুর ব্যবস্থা করা হবে। কুরুলুস রাজ্য থেকে প্রত্যেক রাজ্যে খাবার এবং বীজ আসবে খুব শীঘ্রই। তোমরা আবার পুনরায় চাষাবাদ করতে পারবে এবং কিছুদিনের জন্য খাবার রাজ্য থেকেই পাঠানো হবে এবং রাজ্যের সমস্ত খাবার তোমাদের জন্যই। আমরা তোমাদের জন্য নিবেদিত, আর তোমাদের বীজ চাষাবাদ এই সমস্ত কিছু করার জন্য আমাদের এখান থেকে সমস্ত সহায়তা প্রদান করা হবে। সেহেতু তোমরা আবার পুনরায় কৃষি শুরু করো, আবার ঘর নির্মাণ শুরু করো এবং তোমাদের যেরকম নিয়মে চলাচল করতে ঠিক সেরকম নিয়ম আবার পুনরায় চালু করো, যাতে করে তোমরা আবার নতুন করে জীবনযাপন করতে শুরু করো। শিখার ভাই তারা ঘরের ভিতরে এসে দেখলো সেখানে কেউ নেই, না আছে তার বাবা, না আছে মা, সকলে মারা গিয়েছে। আর শিখা, সে তো চলে গিয়েছে যুদ্ধে, সে আর কখনো ফিরে আসবে না, কারণ সে এখন একজন যোদ্ধা। এই যোদ্ধা আর কি কখনো ফিরে আসবে? তারা সকলেই তাদের ঘরে ঢুকে কান্না করতে শুরু করলো। চারিদিকটা যেন অন্যরকম খুশির মহল, সেই সঙ্গে আতঙ্কের মহলও। কারণ হচ্ছে এখন তারা যেখানে ফিরে এসেছে সেখানে না আছে খাদ্য, না আছে পানি, সমস্ত কিছুরই সংকট। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো করে চারিদিকে বৃষ্টি নামতে শুরু করলো এবং পানির বন্দোবস্ত খুদ আল্লাহ করে দিলেন, কারণ আল্লাহ কাউকে অভুক্ত রাখেন না। কেউ কেউ জঙ্গলের ভিতরে গিয়েছে শিকার করার উদ্দেশ্যে, কারণ খাবার উদ্ধার করতে হবে। সমস্ত জীবজন্তুগুলো তো বেঁচে আছে এখনো, তাই না? হিনল্যান্ডের বনরাজা ফিরে গিয়েছে তার নিজের রাজ্যে। অনেক বছর পর তারা আবার হয়তো সুস্থভাবে জীবনযাপন করতে পারবে, কারণ অনেক বছর তারা এমনভাবে জীবনযাপন করেছে যেন তাদের আর নতুন করে অনেক কষ্ট করে বহন করতে হয়ে এবং টেনে নিতে হয়েছে। যাই হোক, তারা এখন আবার নিজেদের রাজ্যে ফিরে এসেছে। সেখানকার রাজারা সমস্ত সেনাদেরকে বলছে, তোমরা আবার নতুন করে জীবনযাপন শুরু করো। দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি, পশ্চিম তীর, উত্তর তীর, বরফের অঞ্চল এবং সমস্ত কিংডমগুলো তাদের রাজার যারা কিনা যুদ্ধে গিয়েছিল সকলে ফিরে এসে সমস্ত সেনা এবং সমস্ত শিবিরকে নিজেদের অঞ্চলে পাঠিয়েছেন। সেই সঙ্গে সমস্ত রাজ্যবাসীকে তারা সাহায্য করার জন্য ঘোষণা দিয়েছে। এ যেন এক নতুন বিশ্ব। আবার ব্রাজিল অঞ্চলের সমস্ত সেনারাও এবং রাজারাও ফিরে গিয়েছে। মাদাফা এবং নাড়ু অঞ্চলও তারা আগের মতো করে আবার নতুন করে সার্কুলেট করতে শুরু করেছে। তবে ব্রাজিলের অঞ্চল থেকে খুব বেশি সেনা নিতে পারেননি, গ্রামবাসীরা তাদের মতো করে বেঁচে আছেন। বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ তৃণভূমির। এই তৃণভূমির অঞ্চলগুলো একদম ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে আছে। সকলে আবার পুনরায় তাদের জীবন নতুন করে গড়ার প্রয়াস দেখছে এবং যেন আবার নতুন বিশ্ব সৃষ্টি হচ্ছে। ইউসুফ, মাহাদি, শিখা এবং ফট্টাস সকলেই যেন আবার বাড়িতে ফিরে আসলো। কুরুলুস রাজ্যের বর্ডার ভেদ করে একদম মূল সীনা দিয়ে উপরের ভিতর ঢুকিয়ে কুরুলুস রাজ্যের মূল যে মাঠ আছে সে মাঠে এসে নামলো। ইকবাল মহল তখন একদম শূন্য শূন্য হয়ে আছে। সেখানে এতদিন মায়া থাকতো ইকবালের সঙ্গে আর তার নাতি, এভাবে তারা বসবাস করে এসেছে। ইউসুফ তখন ভেতরে ঢুকে গেল। হানিফাকে নিয়ে সকলেই চলে গেল উপরের একটা কক্ষে। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার জন্য একটা কক্ষ নির্মাণ করা হলো, যেখানে সার্বক্ষণিক ডাক্তার এবং সমস্ত কিছু থাকবে। কিছু চিকিৎসক ডাক্তার সেখানে এসে উপস্থিত হলো। হানিফা অসুস্থ, এটা শুনে সকলে অবাক হলো। ইউসুফ এখানে আর বসে থাকতে চাচ্ছেন না। বাকি সকলে ইউসুফের সঙ্গে থাকলেও ইউসুফ নিজে বলল কি যে আমি এখন একটু বিশ্রাম করব, মায়ার কাছে যেতে হবে। মায়া নিশ্চয়ই এতক্ষণে কান্নাকাটি করে অবস্থা খারাপ করেছে। শিখা তখন বলল, হ্যাঁ ইউসুফ ভাই, আপনি মায়া ভাবির কাছে যান, আর আমরা সকলে দেখে নিব এদিকে। ইউসুফ তখন মায়ের কাছে চলে গেল। মায়া তখনও কান্না করছিল। ইউসুফ বারান্দার রুমে এসে মায়াকে দেখে
মায়ের সঙ্গে সঙ্গে লাফ দিয়ে শিশুকে জড়িয়ে ধরলো, বললো কি যে আমাদের ছেলেকে ধরে নিয়ে গেছে ওরা, তুমি কখন যাবা সেখানে? সেখানে যাচ্ছ না কিসের জন্য? ইউসুফ তখন বলল, সেখানে যাওয়াটা আর সোজা হবে না, কারণ সেখানে এর সমস্ত খবরাখবর আমাদেরকে নিতে হবে। খুবই খারাপ পরিবেশ, বুঝতে পেরেছ? আমরা যাব, খুব শীঘ্রই যাব, কিন্তু সেখান সম্পর্কে পুরোপুরি তথ্য না নিয়ে আমরা কোনোভাবে সেখানে আগাতে পারবো না মায়া। তুমি চিন্তা করো না, আমাদের ছেলে এবং আব্বাকে ফিরে নিয়ে আসবো, এবং সেটা খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। তুমি একদমই সব বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। মায়া এই কথা শুনে তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। ইউসুফ তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলল, তুমি চিন্তা করো না মায়া, আমরা খুব শীঘ্রই তাকে ফিরিয়ে নিয়ে আসবো, এবং এটা আমি তোমার কাছে ওয়াদা করছি। একজন সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার ওয়াদা আমি তোমাকে করছি। মায়া তখন ইউসুফকে শক্ত করে জড়িয়ে ধরল। ইউসুফ যেন তাকে জড়িয়ে ধরে মন খারাপ করে বসে আছে, কারণ এ করা ছাড়া আর কোনো উপায় নেই। খুব শীঘ্রই সেখানে পৌঁছে যেতে হবে। হানিফাকে তখন বিশ্রামাগারে বিশ্রাম করার জন্য রেখে দেওয়া হয়েছে। এখানকার উন্নত চিকিৎসা তার শরীরে পড়েছে। হানিফা এখন আগে থেকে অনেকটা সুস্থ, কিন্তু সে বারবার ইকবালের সঙ্গে দেখা করার জন্য বারবার কথা বলছে। মাহাদি তাকে বলে এসেছে ইকবালকে তারা খুব শীঘ্রই নিয়ে আসবে, চাচার কিছু হবে না, তুমি একটু বিশ্রাম করো, আর সমস্ত কিছু আমরা করবো, তুমি চিন্তা করো না। হানিফার পরিবারের সকলে দেখা করতে এসেছে। হানিফার যে স্ত্রী আছেন, তারপর মাহাদির বোন আছে এবং তার ছোট ভাই আছে, সকলে এসেছে। হানিফার মোট 2 ছেলে, মাহাদি এবং আহাদ। আহাদও এখানে এসেছে। আহাদ এসে বলে কিছু, বাবা, আহাদ মাহাদি থেকে আলাদা, সে যুদ্ধ বা ওই সমস্ত কিছুতে অতটা এক্সপার্ট না, তবে তার বুদ্ধিমত্তা বেশ ভালো। সে তার বাবার পাশে বসে আছে। আরও তার মেয়েরা এবং নাতিপুতিরা যারা আছে সকলে এসে সেখানে উপস্থিত। মাহাদি তখন পাশে এসে বসলো। শিখা মাহাদির কাছে এসে বলল যে, মাহাদি, তুমি চিন্তা করো না। তার কাঁধে হাত রেখে মাহাদিকে সাহস দিতে শুরু করলো। মাহাদি বলল কি যে, চিন্তা করছি না কোনো কিছু নিয়ে, তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে। আমাদের ইকবাল মহারাজকে ধরে নিয়ে গিয়েছে। চাচাজান ছোট থেকেই কেমন যেন এক অন্যরকম ছিলেন, আমি দেখে এসেছি। আমি ছোটবেলায় চাচাজানকে দেখেছি যখন তিনি রাজ্যে ছিলেন, তারপরে তিনি হারিয়ে গেলেন, এবং আমি ইউসুফের সঙ্গে অনেক খেলা করেছি ছোটবেলায়। ইউসুফের জন্য আমার খারাপ লাগছে। মাহাদি তখন ওইখান থেকে উঠে পাশে গেল। শিখা তার পেছন পেছন আসতে শুরু করলো। মাহাদি বলল, এখানে এখানে কেন আসছো তুমি? অবশ্য তোমাকে কি বলবো, তুমি তো আমাদের এখানকার মেহমান, তোমাকে একটা বিশ্রামের কক্ষ দেওয়া উচিত। আচ্ছা, তুমি আসো আমার সঙ্গে, কারণ এখন তো বিশ্রাম করতে হবে, আগামীকালকে অনেক বড় টাস্ক রয়েছে। তাই বলে শিখা তার পেছন পেছন যেতে শুরু করলো। তারা রাজ্যের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তার নিজের কক্ষে যাবে মাহাদি। বহু বছর পর নিজের কক্ষে ফেরত যাচ্ছে। মাহাদি শিখাকে নিয়ে তার নিজের কক্ষে গেল, কারণ সেখানে অনেক বছর পর ফিরছে। মাহাদি যখন তার নিজের কক্ষ খুলল, খোলার পর দেখলো সেই অঞ্চলটা একদম ধুলো বালিতে ভরে গিয়েছে। মাহাদি তখন বলল, এরা বোধহয় পরিষ্কার করে না, আমার বোনেরাও আছে, দাসীরাও কি করে জানি না। এই আমার রুমে আর কত বছর পর ফিরছে জানো? তা 18-20 বছর তো হবেই। এত বছর পর কেউ রুমে ফেরে বলো? শিখা তখন বলল, বিশ্বের যে অবস্থা ছিল তাতে করে 18-20 বছর পর ফেরাটা কোনো দোষের কিছু দেখি না। যাই হোক, তুমি যা করেছো আমাদের রাজ্যের ভালোর জন্য করেছো, এবং সেটা আমি খুব ভালোভাবেই তোমাকে দেখছি। এবং সত্যি মাহাদি, তুমি এমন কাজ করো আমার কাছে খুব ভালো লাগে। এই জন্যই তোমাকে একজন বীর বলে আখ্যায়িত দিতে কোনো দ্বিধাবোধ হবে না হয়তো। মাহাদি তখন বলো কিছু, আরে রাখো, এখন কথা হচ্ছে যে আমাদের ইকবাল মহারাজকে। শিখা তখন বলল, এখন না হয় সেটা না বলি, একটু বিশ্রাম করি, সেটা হবে আগামীকালকে, আমরা সে বিষয়ে চিন্তা করব, তুমি এ বিষয়ে ভেবো না। তাই বলে মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে, আমি না হয় সেটা নিয়ে না ভাবছি, তবে তুমি বিশ্রাম করবে না? চলো তোমার রুম দেখিয়ে দিয়ে আসি। শিখা তখন বলল, আমি তো চাইলে এখানে শুয়ে পড়তে পারি, তুমি তোমার বিছানায় শো, আমি চাইলে ওইখানকার আরেকটা যে সোফা আছে ওইখানে শুয়ে পড়ি। মাহাদি বলল, শিওর তো, সমস্যা হবে না তো তোমার কোনো? শিখা বলল, সমস্যা কিসের, এর আগে কত জায়গায় ঘুমিয়েছি, পাথরের উপর ঘুমিয়েছি, আর সেটা তো মাত্র সোফা। মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে শো, আমি পাশের কক্ষে গিয়ে শুচ্ছি। হ্যাঁ, পাশের কক্ষেও জায়গা আছে। আর এই বিশাল প্রাসাদ আমার বাবা নির্মাণ করেছেন কিসের জন্য? যে একজন আত্মীয়কে, একজন মেহমানকে আমরা আশ্রয় না দিতে পারি। তুমি এখানে বিশ্রাম করো, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে পাশের রুমে যাচ্ছি। শিখা তখন বলল, না না, আমি আগে ফ্রেশ হব, আমার সত্যি কতদিন যে গোসল করি না আমি জানি না, আমি একটু যাচ্ছি। তাই বলে শিখা দৌড়ে সেখানে চলে গেল। ইউসুফ তার নিজের কক্ষে তখন বসে আছে মায়ার সঙ্গে। মায়া তখন বলল, তুমি ফেরত আনতে পারবে তো? ইউসুফ তখন বলল, হ্যাঁ পারবো। মায়াকে সে ঘুম পাড়িয়ে বাইরে চলে এসেছে।
অনেকক্ষণই মায়ের সঙ্গে সে ছিল। কথা বলার পরে একসময় মায়া ঘুমিয়ে পড়েছে। বাইরে এসে সে সমস্ত জিনিস অবজার্ভ করছে, চারিদিকে কি হচ্ছে। তখন সে ওইখানে চলে আসলো যেখানে হানিফা শুয়ে আছে। হানিফাকে বলল, চাচা আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত বিষয়টা দেখছি। আর ফটাস, তুমি বিশ্রাম করার জন্য তোমাকে জায়গা দেওয়া হয়নি, তাই না? একটা জায়গা দেখে যাও না ভাই। ফটাস তখন বলল, আচ্ছা ঠিক আছে। তাই বলে সে ইউসুফকে পেঁচিয়ে ধরে বলল কি যে, মামুর বেটা, সেদিনকে মাত্র বড় হয়েছিস, আমাকে তুই তুকারি করে বলছিস। ইউসুফ তখন বলল, আরে এটা কোনো ব্যাপার না। আর আপনি তো ভাই অমর, তাই না? সো অমর যারা তারা আমার বয়সী, কখনো মরবেন না, আপনার বয়সই নির্ধারণ করা যাবে না। সেহেতু আমার বাপে আপনাকে তুমি করে বলছে, আমি আপনাকে তুই করি না হয় বলি। ফটাসের সঙ্গে ইউসুফের বেশ ভালো সম্পর্ক। ফটাস তখন বলল, আচ্ছা ঠিক আছে, দেখতে যেহেতু আমরা একই যুবক, সেহেতু ঠিক আছে, কোথায় শুভ? আমার আসলে খুব শরীর খারাপ লাগছে, আর এখন যদি আমি চলে যেতে পারতাম বরফের দেশে, একটু ঠান্ডা জায়গা হলে ভালো হয়। এখানে চারিদিকে শুধুমাত্র গরম, গরমটা আমার একদম ভালো লাগছে না। চারিদিকের এত উত্তপ্ততা এবং কষ্টের মাঝখানেও এরা যেন হাসার চেষ্টা করছে। ইউসুফ নিজেই এটা চেষ্টা করছে সকলকে হাসানোর, কারণ সকলে যেন মন খারাপ করে না থাকে। ফটাসকে এসে একটা রুমের ভিতরে নিয়ে গেল, একদম শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা রুম। ঠান্ডা রুমের ভিতরে ফটাস গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, এখন একটু বিশ্রাম করবো আমি, তাহলে তুই যা। ইউসুফ তখন সেখান থেকে চলে গেল। ইউসুফ চারিদিকে রাজ্য একটু ঘুরে দেখে আসবে, রাজ্যের কি অবস্থা, কারণ এখন সেখানকার যুবরাজ এবং এ সমস্ত কিছু দেখার দায়িত্ব তার উপরে বর্তায়। মায়াকে সে ঘুম পাড়িয়ে রেখে এসেছে এবং সমস্ত কিছু সেই করবে। বেশ খানিক্ষণ পর শিখা গোসল করে বাইরে বেরিয়ে আসলো। শিখা এতদিন বল্লম এবং ময়লা জামা কাপড় পরেছিল, এই কারণে শিখাকে মনে হচ্ছিল যেন এক অন্ধকারচ্ছন্ন থেকে উঠে আসা কোনো একদম একদম কুৎসিত মেয়ে আর কি। আচমকা মাহাদি শিখার দিকে তাকিয়ে চমকে গেল। তার খোলা চুল, বিশাল আকৃতির সেই বড় বড় চোখ, তার ঠোঁট এবং সমস্ত কিছু যেন অন্যরকম মায়া ছড়িয়ে আছে। শিখা যে একটা পরী সেটা এতদিন বোঝাই যেত না, কিন্তু এখন সত্যি সত্যি বোঝা যাচ্ছে। কি মায়াবী তার চেহারা, কি সৌন্দর্য লাবণ্যতা তার ত্বক। এমন চেহারা সত্যি সত্যি মাহাদি এর আগে শিখার কখনো দেখেনি। বহু বছর আগে শিখাকে সে দেখেছিল, তখন শিখা ছোট ছিল, তার মধ্যে রূপ জগৎ এবং লাবণ্যতা তখনও ছাড়ায়নি। কিন্তু এখন তাকে দেখে সত্যি মাহাদির চোখ একদম ছানাবড়া হয়ে যেতে শুরু করলো। মাহাদি শিখার দিকে তাকিয়ে আছে। শিখার পিঠ খোলা, কারণ সে গোসল করে এসেছে এবং একটা তোয়ালে দিয়ে তার শরীর পেঁচানো। শিখা তখন বলল, কি ব্যাপার, কি দেখছো? মাহাদি বলল কি যে তোমাকে দেখছি, কেউ এত সুন্দর হতে পারে? তোমাকে যখন দেখতাম তখন তুমি কিন্তু এত সুন্দর ছিলে না, কিন্তু ইদানিং তোমার রূপ এতখানি খুলেছে কিভাবে? শিখা তখন বলল, এরকম তাকিও না আমার দিকে, ওদিকে চোখ তাকাও। আর আমি এখন কাপড় চেঞ্জ করব, কিন্তু কথা হচ্ছে কাপড় কোথায়? আমি তো এইভাবেই গোসল করে এসেছি। মাহাদি তখন বলল, আমি কাঁচা কাজ করি না, আমার বোনের একটা কাপড় তোমার জন্য এনে রেখে দিচ্ছি, এই যে এখানে। সে মাহাদিকে বলল, যাও এখান থেকে বের হও, আমি কাপড়টা চেঞ্জ করব। মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে করো, আমার রুমে বসেই আমাকেই হুঁশিয়ারি, তাই না? এটা হবে না, আমি বসে আছি, অন্যদিকে তাকিয়ে আছে, তুমি করো। শিখা বলল, আহা যাও তো। তাই বলে তাকে ধাক্কা মারা রুম থেকে বের করে দিল। তারপর তার বোনের সেই কাপড়টা শিখা পরে নিল। শিখা তার নিজের রূপ যৌবন দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছে। এটা কি সে? আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে চিনতে পারছে না। বহু বছর আগে সে যখন ওইখান থেকে বেরিয়েছিল তখন তার চেহারা কেমন জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু তার রূপ যৌবন নিজে সে দেখতে পেয়ে সত্যি এবার তার কাছে যেন অন্যরকম লাগছে। সেখানে মাহাদি তো তার প্রতি ফল হবে, সেটা স্বাভাবিক বিষয়। শিখা তখন মাহাদিকে বলল, তুমি আসতে পারো। মাহাদি এক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে শিখার কাছাকাছি এসে উপস্থিত হলো। তখন বলল, শিখা তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। মাহাদি শিখার কাছাকাছি চলে গেল, তার একদম খুব কাছাকাছি। শিখা এবং মাহাদি চোখে চোখে রেখে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে দরজা একটা টোকা পড়ল। তখন মাহাদি তার কাছ থেকে সরে গেল। মাহাদি ইচ্ছে করছিল তাকে একটা চুমু খেতে, কিন্তু আচমকা তার বোন এসে বিরক্ত করলো। মাহাদির বোন এসে বলল যে, ভাই তুই এত বছর পরে এসেছিস, তোর রুম আসলে গোছানো হয়নি, আমি জানতাম না যে তুই এতদিন পরে আসবি। আমি একজন দাসকে বলে সমস্ত কিছু করে দিচ্ছি। আর শিখা আপু, তুমি কি এখানে শুবে নাকি আমার সঙ্গে শুবে? শিখা দেখলো কি যে মাহাদির অবস্থা ভালো না, এখানে থাকলেই নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে, সেহেতু ওর সঙ্গে ঘুমাতে যাওয়া ঠিক হবে। তখন বলল, আচ্ছা ঠিক আছে চলো, তোমার সঙ্গে আমি যাচ্ছি। মাহাদি তখন বলল, চলে যাচ্ছ? আর তুই এখন এসেছিস কিসের জন্য? মাহাদির সমস্ত পানির এইসব জন্য পানি পড়ে গেল মেহনতের উপর। মাহাদি তখন
ওইখান থেকে শিখাকে যেতে দেখে সত্যি বেশ আবেগাপ্লুত হয়ে পড়ল। তারপর আর কি, মাহাদি যে মনে মনে শিখাকে পছন্দ করে সেটা সে অনেক আগে থেকেই জানে, কিন্তু এখন এত বছর পর শিখাকে দেখে মাহাদি সত্যিই আফসোস হচ্ছে। কারণ হচ্ছে সে যদি এখানে থাকতে পারতো তাহলে হয়তো না থাক, এসব সে কি ভাবছে। শিখার সঙ্গে সে তখন চোখ বন্ধ করলো, তারপর তার ঘুমের জগতে হারিয়ে গেল। কুলুস রাজ্যের চারিদিকে যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা আপনারা সকলে জানেন। এর পরবর্তী অংশে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল অজিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 15। আশা করি আপনারা গল্পগুলো এনজয় করছেন। এর পরবর্তী কি হবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।